এই যে আসলে বলার চেষ্টা করছে জামায়াত ইসলামী বা যারা আসলে এই আন্দোলন করছেন, রাজপথে করার ঘোষণা দিয়েছেন, তারা বলছেন বিএনপি অভ্যুত্থানের পর অন্যদের মতামতকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না এবং তারা ক্ষমতায় যাবে এটি ধরে নিয়ে সংস্কারে বাধা তৈরি করছে। আবার যে কথাটি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বললেন যে জামাত আসলে আপনাদেরকে যথেষ্ট চাপে রাখার চেষ্টা করছে এবং একটা সময় গিয়ে এই চাপ যদি আসলে উত্তেজনায় ছড়িয়ে যায় সেক্ষেত্রে আপনারা বাধ্য হবেন তারা যা বলছে সেটি মেনে নিতে। সেই অবস্থায় কি তাহলে বিএনপি যাচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহআলোচকবৃন্দকে। শামীম পাটোয়ারী ভাই যেটা বললেন আর কি, এটার প্রেক্ষিতে বলতে হয় যে আসলে সেই চাপ কিন্তু আমরা এইভাবে মনে করি না, কারণ আমরা বিশ্বাস করি যে জনগণের ভোটে যে আমরা যাদের ম্যান্ডেট যে যারা পাবে তারা দেশ পরিচালনা করবে। কাজেই এক্ষেত্রে আমরা তো ওই ভয় করি না, আর আমরা এটা চাইও না যে যে একটি দল নিষিদ্ধ করে আরেকটি দল নিষিদ্ধ করে সকলকে বাদ দিয়ে একক একজন থাকবে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। এটার পক্ষে কিন্তু আমরা নই, কারণ এই জন্য যে আপনার নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করলে পরে এটা একটা আপনার এমন অবস্থায় দাঁড়াবে যে পরবর্তী পর্যায়েও যদি কোনো ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয় বাংলাদেশে, তখন কিন্তু এরকম নির্বাহী আদেশে সবাই এই দলকে নিষিদ্ধ করার চেষ্টা করবে এবং এটা কোনো মতেই আমরা সমর্থন করি না এবং এটা হওয়া দরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে। আমরা কোনো দল নিষিদ্ধ হোক এটা আমরা চাই না। এটা চাবে জনগণ, দেশের জনগণ চাবে, যারা ভোটের মাধ্যমে ম্যান্ডেটের মাধ্যমে তারা এটা করতে পারে। এবং আপনি জানেন যে আজকে আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব, যিনি স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু বলছেন যে জাতীয় সনদ নিয়েও কিন্তু একটা কথা হচ্ছিল যে কেন আমরা এখনও যেটা প্রণীত হয়েছে সেটা স্বাক্ষর হচ্ছে না। আমরা স্বাক্ষর করার জন্য কিন্তু প্রস্তুত এবং স্বাক্ষর করতে যারা যে সমস্ত বিষয়গুলিতে দ্বিমত রয়েছে সেগুলিতে নিটোপ দেওয়া হয়েছে। সেগুলি অন্যান্য যে দল আছে, যা এনসিপি বা জামাত, অন্যান্য দল যারা নির্বাচন করবে, তারা তাদের ম্যানিফেস্টোতে তারা ইনক্লুড করে তারা কিন্তু জনগণকে বলতে পারে। তারা আসলে যে আন্দোলনের কথা বলছেন, শেষ পর্যন্ত যদি তারা এই আন্দোলনে সফল হন সেক্ষেত্রে আসলে বিএনপির কি করার আছে? আন্দোলনে সফল হবেন কাদের দ্বারা? আপনার আন্দোলনের সফল কেমনে হয়? আপনার তো একটা এই 18 কোটি মানুষের 12 কোটি 12.5 কোটি 13 কোটি লোকের ভোটের দেশ। এখানে তো মানুষের সম্পৃক্ততা থাকতে হবে। আপনার মানুষের সম্পৃক্ততার জন্যই এই ফ্যাসিস্ট সরকার যে পতন হলো, হাসিনা সরকার যে পতন হলো, কেন? মানুষের কোনো ভোটের অধিকার ছিল না, মানুষের কোনো ম্যান্ডেট ছিল না, যার জন্য তার সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা তাকে নির্বাসিত করেছি। এবং এখন যদি তারাও সেটাই মনে করে যে আমরা কিছু সংখ্যক লোক এটা আমরা একটা আন্দোলন করলাম এবং সেই আন্দোলনটা লেজিট না, আসলে তারা জানে আর কি যে এটা কোনো লেজিট আন্দোলন না, এটা আন্দোলনটা করা হচ্ছে। আর আন্দোলন এখন হবেই বা কেন আপনি বলেন? আপনি নিজেই চিন্তা করতে পারেন যে বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে, সেই আলোচনার প্রেক্ষিতে কি আউটকামটা হয় সেটা দেখে না মানুষ আন্দোলন করে যে আমার পছন্দ হলো না এবং দেশের জনগণের জন্য এটা সঠিক নয়, বা নির্বাচনের জন্য এটা প্রযোজ্য না, বা এখনই আমাদের ভোটের প্রয়োজন নাই, এরকম এটা আলোচনা শেষে বলবে। আলোচনাও চলবে, আবার আপনি আন্দোলনও করবেন। ও মানে 7 দল নিয়ে 5 দল নিয়ে, যে দল নিয়েই করেন না কেন। এটা আমার মনে হয় আমি শামীম পাটোয়ারী ভাইয়ের সঙ্গে একমত এবং প্রিন্স ভাইয়ের সঙ্গে একমত যে এটা হলো একটা ধরেন এখন তো তাদের সরকার চলছে ভালো, দেশের জনগণ যেখানে থাকুক না কেন সময় তো আন্দোলন করছে এবং আবার নানান ভাবে আমরা দেখছি এনসিপির নেতা কর্মী থেকে শুরু করে জামায়াতের নেতা কর্মীরা এই সরকার বিভিন্ন উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগও করছেন। না, এটা তো এটা আমি বলবো যে এটা ডুয়েল চরিত্র আর কি। মানে আপনার সরকারের বিরুদ্ধে আপনি আন্দোলন করছেন, আপনি মূলত কি করতে চাচ্ছেন যে এই আন্দোলন করে এটা হসপস করে, যেহেতু এখন যে সরকারটি আছে এর যে সুফল ভোগী, মানে যতটুকু বাংলাদেশের মানুষ সুফল পাক না পাক, যারা দলে যারা আছে দলের লোকগুলি তারা সুফল পাচ্ছে। কারা? এটি যদি তাদের কৌশল হয় এম রাশিদুজ্জামান মিল্লাত, তাহলে আসলে বিএনপির কৌশলটা কি এই আন্দোলনের উপর? হ্যাঁ, এই বিএনপির কৌশলটা হলো বিএনপি জনগণের সঙ্গে আছে,
আমাদের নেতা বলেছেন যে আমাদের জনগণের সঙ্গে থাকতে হবে এবং তাদের সঙ্গে নিয়ে আমাদের আন্দোলন করতে হবে বা সঙ্গে নিয়ে ইলেকশন করতে হবে। যদি এরকম হয় দেশের জনগণ সেটাকে মেনে নেবে না, না মেনে নিলে ঠিক আছে বিএনপিও তার পদক্ষেপ গ্রহণ করবে। তখন যদি ওইরকম পরিস্থিতি হয় সেই বাংলাদেশকে তো উদ্ধার করতে হবে। আর বাংলাদেশের মেজরিটি মানুষ যদি সেটাকে চায়, এখন তো দেখেন আপনি সংস্কারের কথা কাউকে জিজ্ঞেস করে দেখেন। আমি একটা পরিসংখ্যানে দেখলাম পরশুদিন যে এর আগে সংস্কার নিয়ে 48% লোক সংস্কার চেয়েছে, কিন্তু কয়েকদিন আগে একটা পরিসংখ্যানে এসেছে যে এখন 19% লোকও সংস্কার চায় না, প্রায় 19% লোক সংস্কার চায়। তার মানে কমে আসছে আর কি। তার মানে তারা সংস্কার না চেয়ে তারা নির্বাচনমুখী হয়েছে, তারা নির্বাচন দেখতে চায় এবং ভোটের মাধ্যমে যে সরকার যারা সরকার গঠন করবে তারা এই বিষয়গুলি নিয়ে ফয়সালা করবে। কিন্তু আসলে এই যে আসলে দ্বিমতটা বাড়ছে, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সেক্ষেত্রে আসলে গৃহযুদ্ধের এক ধরনের শঙ্কা করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। সেই পথে হাঁটার মতন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে কি না, সেই শঙ্কা আসলে কতখানি আমাদের জন্য। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আন্দোলনের ঘোষণা এসছে, সেই আন্দোলন নিয়ে আসলে নানানভাবে গোয়েন্দা সংস্থাগুলোর তরফ থেকেও এক ধরনের আশঙ্কা আছে। সেই সব কিছু মিলে এই অন্তর্বর্তী সরকার সামাল দিয়ে উঠতে পারবে কিনা। আমি আসবো আপনার কাছে। জীবতীশ প্রাথমিক শামীম হায়দার পাটোয়ারির প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। গৃহযুদ্ধের মতো আসলে এক ধরনের পরিস্থিতি তৈরি করার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই আন্দোলনের মধ্য দিয়ে। সেটি আসলে সংকট আরো বাড়তে যাচ্ছে এবং সেই সংকট মোকাবেলা করার মতো যথেষ্ট তৎপরতা এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে বলে কি মনে করেন? দেখুন, এই সরকার প্রথমেই ঐক্যমতে একটা চির ধরে গিয়েছে, একটা বড় অংশকে বাদ দিয়ে ঐক্যমত কমিশন করা হয়েছে, মিটিংয়ে ডাকা হয়েছে এবং ওই ঐক্যমত কমিশনে যারা ছিল তাদের মধ্যে এখন আমরা দুটো ভাগ দেখছি, জামাত সহ 7টি দল আর বিএনপি সহ বাকি বামপন্থী। এই ভাগ নিয়ে তো একটা ভোট বা সংস্কার কোনোটাই করা সম্ভব না। আজকে ভাঙায় যা হলো টানা 3-4 দিন, এটা তো গৃহযুদ্ধই বলে এটাকে। ট্রাফালগার স্কোয়ার লন্ডনে যা হচ্ছে, ট্রাফালগার স্কোয়ার থেকে ভাঙা দেশের একটা চিত্র দেখা যাচ্ছে দেশে বিদেশে, এবং অসংখ্য জায়গায় আন্দোলন হচ্ছে, ব্লকেট হচ্ছে। 100টার উপরে মাজার ভাঙা হয়েছে গত কয়েকদিনে। এর মধ্যে কোনো কোনো মাজারে লাশকে জীবন্ত মানে উঠিয়ে আগুন দেওয়া হয়েছে। মানে বর্তমান সরকারের আমলে লাশের অধিকার নাই, মানুষের বাঁচার অধিকার নাই, স্বাভাবিক মৃত্যুর অধিকার নাই, মৃত মানে দেহের যে অধিকার সেটাও এই সরকার রাখতে পারে নাই। সেই ক্ষেত্রে এই সরকার ভোট করবে কিভাবে? এই সরকার ভোট করার জন্য প্রস্তুতি নিচ্ছে না, নিতেও পারবে না, পুলিশকে মোটিভেট করতে পারবে না। নতুন অনেক পুলিশ নিয়োগ হতে পারে সামনে, 1 লাখ আমরা শুনেছিলাম সংখ্যাটা, তো সেটা তো সাজানো ছক হতে পারে। সে 1 লাখ পুলিশ কি পলিটিক্যালি নন পলিটিক্যাল নিউট্রালি নিয়োগ হবে? আমার তো মনে হয় না। সেখানে তো পেনেট্রেশন হবে। এই জায়গাগুলো তো পলিটিক্সের মধ্যে আরো অনাস্থার সৃষ্টি করবে। সরকার ভোটের রাস্তায় হাঁটেনি। আরেকটি ইস্যু নিয়ে আমি একটু কথা বলবো। কিন্তু সরকার তো ফেব্রুয়ারিতে নির্বাচন করা নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ। তারা বারবার বলছে যে তারা ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে চায়, একদিনও বেশি থাকতে চায়। ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমাদের নভেম্বরের মধ্যেই তফসিল হবে। আজকে সেপ্টেম্বর, এখন জাতীয় পার্টি ব্যানের অভিযোগ উঠতেছে। গত সপ্তাহে জাতীয় পার্টির অফিসে 2বার আগুন দেওয়া হয়েছে। তাহলে তফসিলের 2 মাস আগে একটা পার্টি অফিসে আগুন দেওয়া হচ্ছে। নির্বাচনের পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড কিভাবে আসবে? নিরাপত্তা কিভাবে আসবে প্রার্থী এবং সেখানে পুলিশ, কত হাজার পুলিশ আছে আমাদের, কিভাবে নিরাপত্তা দেবে? তো সেটার জন্য সরকারের যে কাজগুলো করা উচিত ছিল, পুলিশকে মোটিভেট করা উচিত ছিল, রাজনৈতিক ঐক্যমত সৃষ্টি করা উচিত ছিল, সরকার সেগুলো করেনি। এবং সেনাবাহিনীকেও কনফিডেন্সে নিয়ে সেনাবাহিনীকে মোটিভেট করা উচিত ছিল। আমরা যেটা দেখলাম একটা হটস্পট সিচুয়েশন। আরেকটা জিনিস আসছে, অনেকেই বলছে বিশেষ সাংবিধানিক অর্ডার দিয়ে এই সংস্কার কমিশনের অর্ডারগুলোকে ইমপ্লিমেন্ট করবে। এরকম কোনো টার্ম আমি কখনো শুনিনি আমার জীবনে। এবং সেটা হতে পারে কি, একটা এলএফও ছিল যখন ইয়াহিয়া খান ক্ষমতা নিলেন 25/3/69 সালে। উনি 1 বছর ধরে আলোচনা করে ঠিক করলেন যে আমরা 70-এ ভোট করব। উনি 23/3/1970 একটা লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার দিয়ে বললেন যে পাকিস্তানের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, পাকিস্তান ইসলামিক রিপাবলিক হবে, এটা হবে, 4টা প্রভিন্স হবে, আর এই আদর্শের ভিত্তিতে ভোট হবে। ওইটা ছিল একটা আর্মি শাসন, সবাই ওখানে কিন্তু ঐক্যমত ছিল, ওখানে কিন্তু কোনো দল বাদ ছিল না এলএফওতে। এখন তো অনেকগুলো দল বাদ দিয়ে আলোচনা হচ্ছে। সো এলএফও এখন টোটালি ইরিলেভেন্ট। বিশেষ সাংবিধানিক অর্ডার বলে কিছু নাই। তাহলে কি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনি মনে করছেন এই যে মতকে আমরা পৌঁছাতে পারছি না, যে অনৈক্য সৃষ্টি হচ্ছে, সেটি কোনো কোনো রাজনৈতিক দলের ইচ্ছাকৃত সৃষ্টি? একটা তো যে আমরা বলছি যারা অ্যাডমিনিস্ট্রেশন দখল করে ফেলেছে, যারা ভার্সিটিগুলো দখল করে ফেলেছে, তাদের জন্য স্ট্যাটাস কিউ বর্তমান স্থিতি ব্যবস্থা প্রেফারেবল। এটা থাকলে তাদের কোনো আপত্তি নেই, এভাবে 10 বছর চললেও কোনো আপত্তি নেই। দেশ কি হবে, দেশের মানুষের কি হবে, দারিদ্রতার কি হবে, চাকরির কি হবে?